যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো রেল চালু, যাত্রীদের চরম দুর্ভোগ। প্রধান উপদেষ্টার মামলার প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের কেন এখনো হচ্ছে না, প্রশ্ন রিজভির। দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার পক্ষে জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে আলোচনা। এবার লোডশেডিং হবে সহনীয়, গ্রাম ও শহরে সমান, জানালেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুতের দাম বেশি রাখার অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। 2 ঘন্টা পর মেট্রো রেল চালু হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। এ বন্ধের জন্য যান্ত্রিক ত্রুটির কথা নিশ্চিত করেছেন ডিএমটিসিএল এর অপারেশন মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিকার হোসেন। তিনি বলেন, শনিবার বিকেল 5টা 6 মিনিট থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। পুনরায় চালু করতে ডিএমটিসিএল এর কারিগরি দল কাজ করছিল। এদিকে হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন স্টেশনের শত শত যাত্রী। জরুরি উত্তরে যাওয়া দরকার, এসে দেখতেছি বন্ধ। কোনো রিজন ছাড়া এইভাবে বন্ধ হয়ে গেলে তো একটা জাতীয় সম্পদ এইভাবে যদি বিপর্যয় হয় বা না যেতে পারি, তাহলে আমাদের জন্য দুঃখজনক। অনেকক্ষণ যাবত আমরা এখানে বেশ কিছু মানুষ ওয়েট করতেছি, আসলে খুব হতাশ। এখন এত প্রেশার রাস্তাঘাটে, তো এটা বেশ মেট্রো রেলটা আমাদের জন্য খুব রিলায়েবল ছিল। হঠাৎ করে এসে দেখি যে বন্ধ, কোনো নোটিশ ছাড়া। এই জিনিসটা আসলে কেমন ভোগান্তিকর। নোটিশ ছাড়া এভাবে বন্ধ করে দেওয়া মানে আমরা বিপদে পড়ে গেলাম। আমার বাসা এখন মিরপুর পল্লবীতে 12 নম্বর, তো এখান থেকে মেট্রো ডিপেন্ডেন্ট, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, যাবো কি হবে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাদাত স্বপন। স্বপন, কি ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল আর কতক্ষণ ধরে বন্ধ ছিল মেট্রো রেল চলাচল? আচ্ছা, কি ধরনের যান্ত্রিক ত্রুটি এই বিষয়টি আসলে সুনির্দিষ্ট করে জানা যায়নি। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, তারা যেটি বলেছেন টেকনিক্যাল ফল্ট, কাজ চলছে এবং কাজ শেষ হলেই আবার চালু হবে, এবং সেটি হয়েছে। এর মাঝে প্রায় 2 ঘন্টা চলে গেছে এবং 2 ঘন্টায় সঙ্গত কারণেই রাজধানীবাসীর অনেক ভোগান্তি হয়েছে, কারণ অনেক গরম বাইরে। আর রাজধানীবাসী কিন্তু অনেকদিন যাবতই মেট্রো রেলে অভ্যস্ত হয়ে গেছে এবং মেট্রো রেলে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এই মাত্রই কিন্তু একটু ট্রেন গেল উত্তরার দিক থেকে, যেটি মতিঝিল থেকে এসেছিল। যাই হোক, আমরা যারা অপেক্ষমান যাত্রীরা ছিলেন, যারা হতাশ হয়ে ফিরে গেছেন গত 2 ঘন্টায়, তাদের মাঝে অনেক বিরক্তি দেখেছি। বিরক্তির বিষয়টি মূলত এই জন্য যে যেহেতু এই মেট্রো রেল বন্ধ হয়ে গেল টেকনিক্যাল কারণে, তো সেটি আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা গেটে যদি ঝুলিয়ে দেওয়া হতো একটি নোটিশ, তাহলে তারা পরে জানতে পারতো। কিন্তু তারা এসে দেখলো কি যে কলাপসিবল গেট বন্ধ, কোনো তথ্য নেই, কারণ কোনো প্রতিনিধিও সেখানে ছিল না। একজনকে জিজ্ঞেস করছিল যে আসলে কি কারণে বন্ধ আছে। গণমাধ্যম কর্মীদের পেয়ে তারা কিছুটা আশ্বস্ত হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তারা মূলত জানতে পেরেছে যে টেকনিক্যাল ফল্টের কারণে আপাতত বন্ধ আছে, তবে কাজ চলছে এবং কাজ শেষ হলেই আবার যাত্রা শুরু হবে। যাই হোক, আজকে আসলে আমরা এই গত 2 ঘন্টায় যেটি দেখলাম, নগরবাসী কতটুকু অভ্যস্ত যে হয়ে গেছে এবং মেট্রো রেল ছাড়া তারা যে কতটুকু অসহায় বোধ করে। যেমন এখানে কারওয়ান বাজারে আমরা যখন কথা বলছিলাম, উত্তরার কয়েকজন যাত্রী তারা বলছে খুবই হতাশ হয়ে পড়েছিলেন যে এখন কি করে যাব। একজন আরেকজনের সাথে কথা বলছিলেন যে এমনিতে কিন্তু তারা যেতে পারতেন, আগে বাসে করে যেতে পারতেন বা অন্য কোনো মাধ্যমে, কিন্তু এখন তারা মেট্রো রেলে এত দ্রুত গতিতে এবং এত আরামদায়কভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, এখন তারা অন্য কোনো মাধ্যমে যাওয়াটাকে অস্বাভাবিক মনে করেন এবং এত যানজট প্রবণ একটি শহরে তারা কারওয়ান বাজার থেকে মতিঝিল যাবে, এটা যেন তাদের এখন ভাবনার অতীত, অর্থাৎ এত ভোগান্তি তাদের হবে। যাই হোক, 2 ঘন্টা পরেই হোক আর যখনই হোক, চালু হয়ে গেছে আবার মেট্রো রেল এবং স্বাভাবিকভাবেই তাদের ভোগান্তিও শেষ হয়ে গেছে এবং এখন সবাই খুশি, কারণ যারা দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে এবং তারা আবারও খুবই আরামদায়ক
একটি পরিস্থিতিতে এবং খুব দ্রুততম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া শুরু করেছেন। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি শেষে আবার চালু হওয়ার এই পর্যায়ের শেষ খবর। সাদা চপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান নেতারা। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামির মুক্তি কতদূর, এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপি নেতারা। আমাদের এই সংগঠনের এ সময় নেতারা অভিযোগ করেন, সংস্কারের অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে একটি মহল। উদ্দেশ্য ছিল আবার সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, কিন্তু আমরা দেখছি যে নানান তর্ক এবং বিতর্কে আমাদের সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা আজকে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত মোট ১,৪২,৯৮৩টি মামলায় আসামি করা হয়েছে বিএনপির ৫৯,২৯,৪৯২ জন নেতাকর্মীকে। সবাই রুহুল কবির রিজভী মন্তব্য করেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান, যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে। শুধুমাত্র তার লুটপাট, তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা। তাহলে আজ ৮ মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়? কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে গত কয়েক মাসে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে রাজনীতি সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাউজানে মাটি কাটা, খালের বালু উত্তোলন, ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন কারণে হত্যার ঘটনা ঘটছে। সন্ত্রাসীরা অপরাধ থেকে বাঁচতে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এ সময় দলীয় নেতাকর্মীদের কেউ অপরাধে জড়ালে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণ অভ্যুত্থানের পর থেকে চট্টগ্রামের রাউজানে অন্তত ৯ জন খুন হয়েছেন, যার মধ্যে ৭ জনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাউজানে পর্যায়ক্রমে ৫ আগস্টের পরে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। আমি মনে করি যে হত্যাকাণ্ডগুলি হয়েছে তার সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নাই। দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার বিষয়ে একমত হয়েছে জামায়াতে ইসলামী। সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে একমত এবং সংসদের মেয়াদ ৪ বছর করার বিষয়ে দ্বিমত পোষণ করেছে দলটি। শনিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মত দেন জামায়াত নেতারা। সংবিধানের ৭০ ধারায় কিছু সংশোধন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথাও বলেন তারা। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। সংসদের মেয়াদ ৪ বছর করার বিষয়ে দ্বিমত জানায় জামায়াত। তবে দ্বিকক্ষ সংসদ ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার পক্ষে তারা। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স
এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল। আমরা বলেছি না, যেহেতু এরা দুজনেই রাষ্ট্রের দুটি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আছেন, দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন আলী রিয়াজ। এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। আলোচনায় নতুন সার্বভৌম ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবি উঠেছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলবে বলেও জানিয়েছে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার গ্রীষ্মে সহনীয় মাত্রায় লোডশেডিং হবে, যা গ্রাম ও শহরে সমভাবে বন্টন করা হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া $260 কোটি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় আলোচকরা বলেন, দাম নির্ধারণে গ্রাহকদের ঠকাচ্ছে বিপিসি, পেট্রোবাংলা, পিডিবির মতো প্রতিষ্ঠান। ডলার সংকটে এলএনজি আমদানিতে বাধা, স্থানীয় উত্তোলনও দিন দিন কমছে। এমন বাস্তবতায় 2020-21 অর্থবছর থেকে দেশে গ্যাস সরবরাহ নিম্নমুখী। এতে শিল্পে সংকট বেড়েছে, বিকল্প জ্বালানির চাপে বিদ্যুৎ খাতে বেড়েছে উৎপাদন খরচও। নতুন গ্যাস কূপ না মিললে 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা মেটাতে 75% পর্যন্ত এলএনজি নির্ভরতা বাড়তে পারে। এজন্য দরকার হবে আরও 2 FSRU। তাই গ্যাস চুরি, অপচয় রোধ সহ দক্ষ জ্বালানি কৌশলের তাগিদ বিশেষজ্ঞদের। Domestic supply can be stopped first in well-to-do areas. In the last stages, provide subsidy for LPG to poor urban dwellers using ration cards. সেমিনারে আলোচকরা বলেন, গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে পুনরায় দরপত্রের তাগিদ তাদের। যে বিগত সরকারের সময় বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। ট্রু প্রাইসিং যদি গ্যাসের করতে হয়, তাহলে অন্তত 20% রেভিনিউ রিকোয়ারমেন্ট কমে যাবে বিদ্যুৎ সেক্টরে, গ্যাস সেক্টরে, হচ্ছে এই এবং জ্বালানি সেক্টরে। এই কোম্পানিগুলোর এই বেনিফিটটা নিয়ে তারা কি করছে? এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিদায়ী সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে $320 কোটি বকেয়া রেখে গেছে। এতে সরবরাহকারীরা বাড়তি দাম চাপিয়ে দিচ্ছিল। অন্তর্বর্তী সরকার বকেয়া $60 কোটি নামিয়েছে। সবাই বলছে ইকোনমিতে ডাউনটার্ন ছিল, এখন তো সেটা নাই। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ইউনিট প্রতি খরচ কমানোর চেষ্টা করা হবে। অপরচুনিটি হিসেবে দেখে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আকাশপথে সিলেট থেকে প্রথম চালানকাল 60 টন তৈরি পোশাক যাচ্ছে স্পেনে। বিমান বলছে, কার্গো উড়োজাহাজ ভাড়া করে এ কার্যক্রম চালানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরেও সচল হচ্ছে 270 টনের কার্গো স্টেশন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও বেশি কার্গো উড়োজাহাজ পরিচালনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এরপর আকাশপথে আরও বেশি পণ্য পরিবহনের পদক্ষেপ নেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় সিলেটের ওসমানী বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়িয়েছে বিমান। সংস্থাটি বলছে, প্রাথমিকভাবে উড়োজাহাজ ভাড়া করে পণ্য পরিবহন করা হবে। আপাতত প্রতি সপ্তাহে 4টি উড়োজাহাজে পণ্য যাবে। A330 এয়ারবাস এয়ারক্রাফট, ফ্রেইটার এয়ারক্রাফট এবং 60 টন RMG প্রোডাক্ট আমরা এখানে প্রথম চালানে ফ্রেটের মাধ্যমে আমরা পাঠাবো ইনশাল্লাহ। কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সেখানকার এয়ারপোর্টের যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রোটোকল অনুযায়ী সেফটি এবং সিকিউরিটি যে প্রোটোকল আছে, যেটা ভ্যালিডেশন সার্টিফিকেশন, সেই কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে। অন্যান্য যে কোনো এয়ারপোর্ট থেকে যখন মাল পাঠাই, সেখানে $2 থেকে $2.5 আমরা পার কেজিতে পাঠাতে পারি। এখানে $4, $4.5, $5, কখনো $60 পর্যন্ত আমাদেরকে দিতে হয়। তো এই জায়গাটা, এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। এটাকে সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রথমে বিদেশি এয়ারলাইন্সগুলিকে ডেকে ওনাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত পরবর্তীতে বিমান বাংলাদেশকে কার্গো হ্যান্ডলিং
শুরু করতে হবে। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরেও কার্গো জাহাজের জন্য প্রস্তুত হচ্ছে। সচল হচ্ছে 270 টনের কার্গো স্টেশন। চট্টগ্রাম থেকে চীনে কার্গো ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। চিটাগাংয়ে আমরা খুব শীঘ্রই শুরু করবো। আমি ওখানে কার্গো যেটা করা হয়েছে সেটার ভিতরে কাজ কিছু ছিল, ছোটখাটো কাজ, ওগুলো অলরেডি গত এক সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, চলছে। বাকি সব প্রিপারেশন আমরা নিচ্ছি। ওখানে অলরেডি কাস্টমস ইমিগ্রেশন সবাইকে ডেকে একটা মিটিং করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরেও কার্গো চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল। এমনকি ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। সমাবেশে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়। বাগেরহাটে অপহরণের শিকারে শ্রীলঙ্কার 3 নাগরিক দেশে ফিরে গেছেন। পুলিশ বলছে এ ঘটনায় মোল্লাহাট থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করা হয়েছে। গ্রেপ্তার 4 ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শ্রীলঙ্কার 3 নাগরিককে। রঙিন মাছের ব্যবসায় জড়িত সুপাই মোধাসিংলে, আনন্দ পাথিরানা ও তিল্লি তিকিরি পাথিরানা 22 এপ্রিল বাংলাদেশে আসেন বাগেরহাটের শহীদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে। তবে শহীদুল ও তার সহযোগীরা আটকে রেখে $5 লাখ দাবি করে। পরে শ্রীলঙ্কান হাইকমিশন পুলিশকে জানালে শুরু হয় অভিযান। এদের এই জিম্মি করেই একরকম ওই ভিক্টিমের ছেলে মেয়ের কাছে বিষয়গুলো বলেছে। তখন এটা এম্বাসি লড়ে বসছে। ওই ধরনের একটা অভিযোগ গোপনে যখন আসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালাই, তাদের আটক করি। অভিযানে শ্রীলঙ্কার 3 নাগরিককে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় 4 জনকে। শুক্রবার আদালতে স্বীকারোক্তি দেন শহীদুল শেখ, কাজী এমদাদ হোসেন, জনি শেখ ও SM শামসুল আলম। যেহেতু তারা শ্রীলঙ্কার নাগরিক, প্রতিদিন বাংলাদেশে তাদের পক্ষে আসা সম্ভব না, এটা সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং, এর সাথে ইকোনমি জড়িত। এই জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কাছে জবানবন্দি দিয়েছে। আশা করি আগামী খুব দ্রুততার সাথে আগামী সপ্তাহে আমাদের যেগুলো প্রাথমিক কাজকর্ম করে এটা আমরা চার্জশিট দিয়ে দেব। মুক্ত হওয়ার পর শুক্রবার দেশে ফিরেছেন আনন্দ পাথিরানা ও দিল্লি তিকিরি পাথিরানা। শনিবার দেশে ফিরেছেন তাদের ম্যানেজার সুপাই মোধাসিংলে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমের ভোগান্তিতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে আবহাওয়া পরিবর্তনের জেরে প্রকোপ বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগের। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন এবং নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। বুধবার থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহীতে। দিনভর প্রচণ্ড গরম ও রোদের কারণে দুর্ভোগে নগরবাসী। বিভাগের অন্য জেলাগুলোতে রয়েছে তীব্র গরমের ভোগান্তি। তো গরমে আরো পেরেশান হয়ে যাচ্ছি, কাজ কাম যেটা করার সেটা করতে পারছি না এখন, গরম যেহেতু। তারপরে সংসার যখন আছে টুকটাক করতেই হবে। প্রচণ্ড গরম, এখন এগুলো আল্লাহ দিচ্ছে, আল্লাহর ভরসাতে তো আমরা মানব জাতি কিছু করতে পারবো না। গত কয়েকদিন ধরে নাটোরের তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর সাথে বাতাসের আর্দ্রতায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গাতেও তীব্র গরমে ভোগান্তিতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। যতই রোদ হোক, গরম হোক, বাহিরে আমাদেরকে আসতেই হয়। তো এই গরমের ভিতরে আসলে শরীরে এনার্জি থাকে না। প্যাসেঞ্জার বাসা থেকে বের হতে পারতেছে না, হাট বাজার করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমাদের রিক্সার ভাড়াটা আগের চাইতে অনেকটা কমে গেছে। গরম বাড়ার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। নড়াইল জেলা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে 1/2 শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। রোগীর চাপ বেড়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও থাকতে হচ্ছে অনেক রোগীকে। রাত 3টার সময় ডায়রিয়া আইছে, বাড়িতে কোনো পরিবর্তন নেই, এখন হাসপাতালে আইছে। বাচ্চা অনেক জ্বর, ডায়রিয়া, পায়খানা হচ্ছে, বমি করতেছে। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।
পানিবাহিত যে রোগগুলো আছে, বিশেষ করে ডায়রিয়া বা ডায়রিয়াজনিত যে সকল রোগ, এই রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে গেছে। হাসপাতালেও এর প্রভাব পড়েছে। আজ আমার হাসপাতালে 42 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে এবং এই 42 জন ডায়রিয়া আসলে আমার রোগীর সিট ছিল মাত্র 6 জন। এদিকে মেহেরপুর, নাটোর সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে বোরো ধান সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।